সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের গুরুত্বপূর্ণ সংবাদে। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। পহেলা জুলাই থেকে নতুন পে স্কেল, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এদিকে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা। অপরদিকে পারমাণবিক সহযোগিতা আরও গভীর করবে বাংলাদেশ রাশিয়া। এবং সবশেষে থাকছে পুলিশে বড় রদবদল, 12 এসপি বদলি। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তার আগে ছোট্ট একটি আবেদন, সত্য সংবাদ ছড়িয়ে দিতে আপনাদের একটি সাবস্ক্রাইব আমাদের জন্য অনেক বড় সমর্থন। লাইক ও কমেন্ট করে জানান আপনাদের মতামতই আমাদের শক্তি। আমরা বলি সেই কথা যা অনেক মিডিয়া আড়াল করে। এখন চলুন বিস্তারিত দেখা যাক। পহেলা জুলাই থেকে নতুন পে স্কেল, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। জাতীয় সংসদে সরকারি চাকরিজীবীদের জন্য বহুল কাঙ্ক্ষিত নবম জাতীয় পে স্কেলের আনুষ্ঠানিক ঘোষণা দিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার 11 জুন বিকেলে জাতীয় সংসদে পেশ করা 2026-27 অর্থ বছরের বাজেট বক্তৃতায় তিনি আগামী পহেলা জুলাই থেকেই নতুন বেতন কাঠামো ধাপে ধাপে কার্যকরের ঘোষণা দেন। সর্বশেষ 15 সালে অষ্টম জাতীয় পে স্কেল দেওয়া হয়েছিল। দীর্ঘ প্রায় 11 বছর পর সরকারি চাকরিজীবীরা নতুন স্কেল বা গ্রেড বিন্যাস পাচ্ছেন। নতুন পে স্কেল খাতের জন্য আসন্ন বাজেটে ঠিক কত টাকা এককভাবে বরাদ্দ দেওয়া হচ্ছে সে বিষয়ে অর্থমন্ত্রীর বক্তব্যে স্পষ্টভাবে কিছু জানানো হয়নি। বাজেট বক্তব্যে সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের দাবির প্রতি সায় দিয়ে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, সরকারি কর্মচারীরা বিগত প্রায় 11 বছর যাবৎ একই বেতন কাঠামোতে বেতন ভাতা পাচ্ছেন। ইতিমধ্যে মূল্যস্ফীতিজনিত কারণে সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় অনেক বৃদ্ধি পেয়েছে। আমরা সরকারি কর্মচারীদের জীবনযাত্রার মান উন্নয়ন ও সহায়তার জন্য নতুন বেতন কাঠামো তথা নবম জাতীয় পে স্কেল আগামী পহেলা জুলাই থেকে ধাপে ধাপে বাস্তবায়ন করার ঘোষণা দিচ্ছি। তিনি আরও যোগ করেন, দেশের বিভিন্ন অঞ্চলের মধ্যে অর্থনৈতিক, সামাজিক ও অবকাঠামোগত বৈষম্য কমিয়ে সমতাভিত্তিক সুষম উন্নয়নে বহুমুখী পরিকল্পনা বাস্তবায়ন করছে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন নতুন সরকার। অর্থমন্ত্রীর এই ঘোষণার পর এটি নিশ্চিত যে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামো আগামী মাস থেকেই কার্যকর হতে যাচ্ছে। নতুন বেতন কাঠামোতে সর্বনিম্ন গ্রেড ও সর্বোচ্চ গ্রেডের মূল বেতনের মধ্যে 1:8 অনুপাতে পার্থক্য রাখা হয়েছে, যা বর্তমানে 1:9.076। এর আগের বেতন কাঠামোতেও একই অনুপাত রেখেছিল কমিশনগুলো। এছাড়া সব পর্যায়ে দ্বিগুণ থেকে 2.5 গুণের মতো মূল বেতন বাড়ানো হয়েছে নতুন বেতন কাঠামোতে। এর ফলে সর্বনিম্ন গ্রেডে বাড়ি ভাড়া সহ মূল বেতনের সঙ্গে সব ভাতা যোগ করে দাঁড়াবে 41,938 টাকা। গ্রেড 1 78,000 টাকা থেকে বাড়িয়ে 1,60,000 টাকা। গ্রেড 2 66,000 টাকা থেকে বাড়িয়ে 1,32,000 টাকা। গ্রেড 3 56,500 টাকা থেকে বাড়িয়ে 1,11,000 টাকা। গ্রেড 4 50,000 টাকা থেকে বাড়িয়ে 1 লাখ টাকা। গ্রেড 5 43,000 টাকা থেকে বাড়িয়ে 86,000 টাকা। গ্রেড 6 35,500 টাকা থেকে বাড়িয়ে 71,000 টাকা। গ্রেড 7 29,000 টাকা থেকে বাড়িয়ে 58,000 টাকা। গ্রেড 8 23,000 টাকা থেকে বাড়িয়ে 47,200 টাকা। গ্রেড 9 22,000 টাকা থেকে বাড়িয়ে 45,100 টাকা। গ্রেড 10 16,000 টাকা থেকে বাড়িয়ে 32,000 টাকা। গ্রেড 11 12,500 টাকা থেকে বাড়িয়ে 25,000 টাকা। গ্রেড 12 11,300 টাকা থেকে বাড়িয়ে 24,300 টাকা। গ্রেড 13 11,000 টাকা থেকে বাড়িয়ে 24,000 টাকা। গ্রেড 14 10,200 টাকা থেকে বাড়িয়ে 23,500 টাকা। গ্রেড 15 9,700 টাকা থেকে বাড়িয়ে 22,800 টাকা। গ্রেড 16 9,300 টাকা থেকে বাড়িয়ে 21,900 টাকা। গ্রেড 17 9,000 টাকা থেকে বাড়িয়ে 21,400 টাকা। গ্রেড 18 8,800 টাকা থেকে বাড়িয়ে 21,000 টাকা। গ্রেড 19 8,500 টাকা থেকে বাড়িয়ে 20,500 টাকা। গ্রেড 20 8,250 টাকা থেকে বাড়িয়ে 20,000 টাকা। এদিকে দ্বিতীয় যমুনা ও তৃতীয় মেঘনা সেতু নির্মাণের পরিকল্পনা। দ্বিতীয় যমুনা সেতু, তৃতীয় মেঘনা সেতু এবং ঢাকা-চট্টগ্রাম এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণের পরিকল্পনা সরকার গ্রহণ করেছে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।
তিনি বলেন, রাজধানীর যানজট নিরসন, সড়ক নিরাপত্তা বৃদ্ধি এবং আধুনিক গণপরিবহন ব্যবস্থা গড়ে তুলতে একাধিক উদ্যোগ নেওয়া হয়েছে। বৃহস্পতিবার 11 জুন বিকেলে জাতীয় সংসদে 2026-27 অর্থবছরের বাজেট বক্তৃতায় তিনি এসব তথ্য জানান। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, মহাসড়ক উন্নয়ন ও গুরুত্বপূর্ণ অর্থনৈতিক করিডর 4 লেনে উন্নীত করার পাশাপাশি সমন্বিত যোগাযোগ কাঠামোর মাধ্যমে একটি মাল্টিমোডাল হাব গড়ে তোলার কাজ চলছে। সড়ক নিরাপত্তা জোরদারে 94টি দবয় প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। দুর্ঘটনা প্রতিরোধে সেফটি সিস্টেম অ্যাপ্রোচ ভিত্তিক বাংলাদেশ সড়ক নিরাপত্তা প্রকল্পের কার্যক্রমও পুনরায় চালু করা হয়েছে। তিনি বলেন, রাজধানীর যানজট নিরসনে রিং রোড ও রেডিয়াল রোড নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি 6টি মেট্রো রেল লাইনের সমন্বয় আধুনিক গণপরিবহন নেটওয়ার্ক গড়ে তোলা এবং মেট্রো রেলের সঙ্গে সংযুক্ত মোনোরেল ভিত্তিক ফিডার নেটওয়ার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে। অটোমেটেড ফিটনেস সার্টিফিকেট ব্যবস্থা চালু এবং পেশাজীবী চালকদের প্রশিক্ষণ কার্যক্রম জোরদার করা হচ্ছে বলে জানেন তিনি। পর্যায়ক্রমে পুরনো বাসের পরিবর্তে ইলেকট্রিক বাস চালু করা হবে জানিয়ে অর্থমন্ত্রী বলেন, সড়ক ব্যবস্থা আরও আধুনিক করতে ইলেকট্রনিক টোল আদায় এবং স্মার্ট ট্রাফিক ব্যবস্থা চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। আসন্ন বাজেটের আকার হতে পারে 9,38,000 কোটি টাকা। রাজস্ব আয়ের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে 6,95,000 কোটি টাকা। আর বাজেটে মোট 2,43,000 কোটি টাকার ঘাটতি থাকতে পারে। আসন্ন বাজেটে জিডিপি বৃদ্ধির লক্ষ্য ধরা হতে পারে 6.5% বলে জানা গেছে। বাজেটে আগামী 2026-27 অর্থবছরের জন্য প্রায় 3 লাখ কোটি টাকার বার্ষিক উন্নয়ন প্রকল্প প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে সরকার। এডিপিতে সরকারের নিজস্ব অর্থায়ন ধরা হয়েছে 1,99,000 কোটি টাকা, আর ঋণ সহায়তা বা বিদেশি অর্থায়ন ধরা হয়েছে 1,10,000 কোটি টাকা। অপরদিকে পারমাণবিক সহযোগিতা আরও গভীর করবে বাংলাদেশ রাশিয়া। বাংলাদেশে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে পারমাণবিক খাতে সহযোগিতা আরও সম্প্রসারণে একমত হয়েছে বাংলাদেশ ও রাশিয়া। একই সঙ্গে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিট দ্রুত জাতীয় গ্রিডে সংযুক্ত করে বাণিজ্যিক উৎপাদনে নেওয়া এবং দ্বিতীয় ইউনিট আগামী গ্রীষ্মের মধ্যে চালুর বিষয়ে আশাবাদ ব্যক্ত করেছে রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি সংস্থা রোজাটম। মঙ্গলবার মস্কোতে রোজাটমের মহাপরিচালক আলেক্সি লিখাচেভের সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বৈঠকে দুই দেশের পারমাণবিক জ্বালানি সহযোগিতার বর্তমান অগ্রগতি ও ভবিষ্যৎ সম্ভাবনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। বৈঠকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্কের অন্যতম গুরুত্বপূর্ণ প্রকল্প এবং এটি বাংলাদেশের জ্বালানি নিরাপত্তা ও সামষ্টিক অর্থনৈতিক স্থিতিশীলতা জোরদার করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি জানান, 2026 সালের মে মাসে প্রকল্পের প্রথম ইউনিটে সফলভাবে নিউক্লিয় জ্বালানি লোডিং সম্পন্ন হয়েছে। এখন জাতীয় গ্রিডে বিদ্যুৎ সংযোগ এবং বাণিজ্যিক উৎপাদন শুরুর জন্য রাশিয়ার ধারাবাহিক কারিগরি সহায়তা প্রয়োজন। জবাবে রোজাটম জানায়, এই প্রক্রিয়া শীঘ্রই সম্পন্ন হবে এবং দ্বিতীয় ইউনিট আগামী গ্রীষ্মের মধ্যে চালুর লক্ষ্যে কাজ চলছে। বৈঠকে ভবিষ্যতের বহুমুখী ও টেকসই জ্বালানি চাহিদার কথা মাথায় রেখে ক্ষুদ্র মডিউলার রিঅ্যাক্টর প্রযুক্তির কারিগরি ও অর্থনৈতিক দিক নিয়েও আলোচনা হয়। রোজাটম এই সময় বাংলাদেশকে ভাসমান পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র ইউনিট সরবরাহের সম্ভাবনার কথাও তুলে ধরে। এছাড়া রিঅ্যাক্টর ইঞ্জিনিয়ারিং, পরিচালনা ও নিয়ন্ত্রকী ব্যবস্থায় দক্ষ জনবল গড়ে তুলতে বাংলাদেশি পেশাজীবীদের প্রশিক্ষণ সম্প্রসারণের আহ্বান জানান পররাষ্ট্রমন্ত্রী। রোজাটম এ বিষয়ে ইতিবাচক সাড়া দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আশ্বাস দেয়। রুশ পররাষ্ট্রমন্ত্রী সার্গেই ল্যাভরভের আমন্ত্রণে 3 দিনের সরকারি সফরে বর্তমানে রাশিয়ায় রয়েছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী। বৈঠকে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরও উপস্থিত ছিলেন। এবং সবশেষে থাকছে পুলিশে বড় রদবদল, 12 এসপি বদলি। পুলিশ সুপার এসপি পদমর্যাদার 12 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। বৃহস্পতিবার 11 জুন রাষ্ট্রপতির আদেশক্রমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ 1 শাখার উপসচিব নাসরিন সুলতানা স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তা জানা গেল। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ডেপুটি কমিশনার মোহাম্মদ আবু সাইমকে পঞ্চগড়ের এসপি হিসেবে বদলি করা হয়েছে। পঞ্চগড়ের এসপি মোহাম্মদ মিজানুর রহমানকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। ডিএমপির ডিসিপি মুনিরুল ইসলামকে মৌলভীবাজারের এসপি হিসেবে বদলি করা হয়েছে। মৌলভীবাজারের
কক্সবাজারের এসপি মোহাম্মদ রিয়াজুল ইসলামকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডিসিপি এনএম নাসিরউদ্দিনকে নোয়াখালীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। নোয়াখালীর এসপি টিএম মোশাররফ হোসেনকে সিআইডির এসপি হিসেবে বদলি করা হয়েছে। এছাড়া ডিএমপির ডিসিপি মিয়া মোহাম্মদ আসিস বিন হাসানকে ঝিনাইদহের এসপি হিসেবে বদলি করা হয়েছে। ঝিনাইদহের এসপি মোহাম্মদ মাহফুজ আফজালকে এপিবিএনের এসপি হিসেবে বদলি করা হয়েছে। সিআইডির সুবিশেষ এসপি প্রত্যুষ কুমার মজুমদারকে ফেনীর এসপি হিসেবে বদলি করা হয়েছে। চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের ডিসিপি মোহাম্মদ মাহবুব আলম খানকে পুলিশ অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশনের এসপি মোহাম্মদ রাজীব ফরহানকে রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। ট্যুরিস্ট পুলিশের এসপি নিহাদ আদনান তাইয়ানকেও রংপুরের রেঞ্জ ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়েছে। জনস্বার্থে জারিকৃত এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।